সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। চলেন জানা যাক। আমরা একটা নর্মাল রিপোর্ট নিলাম, গোপনীয়তার স্বার্থে আমরা রোগীর নাম এবং বয়স হাইড করলাম এবং প্রথমে আমরা এই কালেকশান টাইমটা খেয়াল করব যে আমরা কখন কোন সময় সিমেন্টটা কালেকশান করলাম, সেই টাইমটা লিখে রাখবো। তারপর ল্যাব আইডি আমরা চেক করব যে ল্যাব আইডি ঠিক আছে কি না, মিলিয়ে নিব। দেন আমরা বেসিক কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে অ্যাবস্টিনেট পিরিয়ড, যা আমরা করার সময় পূর্বে অবশ্যই রুগীকে বলে রাখবো যে 2 থেকে 5 দিন পর্যন্ত মেলামেশা করা যাবে না। এই টেস্টের জন্য আমাদের ইনি 4 দিন পর্যন্ত মেলামেশা বন্ধ রাখছিল, যেটা হচ্ছে অবস্টিনেট পিরিয়ড, এটা স্বাভাবিক। তারপর মেথড অফ কালেকশান, সাধারণত মাস্টারবেশন মাধ্যমে ল্যাবে সিমেন্ট কালেকশান করা হয়। এরপর কি কি জিনিস দেখি আমরা, একটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশান, বায়োকেমিক্যাল এক্সামিনেশান এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশান, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। ফিজিক্যালে আমরা কি কি দেখি? ফিজিক্যালে দেখি ভলিউমটা হচ্ছে সাধারণত স্বাভাবিকভাবে 1.5 ml বেশি, এনার ক্ষেত্রে 3 ml মতো ছিল, যা স্বাভাবিক। তারপরে কালার এবং অ্যাপিয়ারেন্স, নর্মাল সিমেন্ট হচ্ছে গ্রে কালার এবং এটা গ্রে ছিল এবং নর্মাল ছিল। তারপরে বায়োকেমিক্যালে পিএইচটা যে 7.2 এর বেশি, নর্মাল, এনার ক্ষেত্রে 8 ছিল, যা স্বাভাবিক। এবং ফ্রুক্টোজ সিমেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট। ফ্রুক্টোজ আমরা দুইভাবে টেস্ট করতে পারি, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ। সাধারণত কোয়ালিটেটিভটাই করা হয়, তবে অনেক ল্যাবে এই ফ্রুক্টোজটা করে না বা টেস্ট করে না বা দেখে না, কিন্তু এটা দেখার দরকার। আসলে সিমেনোসিসের ক্ষেত্রে এটার গুরুত্ব আছে, কারণ স্পার্মের হচ্ছে শক্তির উৎস হচ্ছে ফ্রুক্টোজ। সেখানে সেমিনাল ভেসিকল নামক একটা নালী থেকে স্পার্ম ইজাকুলেশনের সময় একটু রস আসে, সেখানেই ফ্রুক্টোজ পাওয়া যায়। এটা কোনো কারণে না আসলে বুঝতে হবে যে সেমিনাল ভেসিকলে কোনো এক জায়গায় অবস্ট্রাকশান আছে। এটা নর্মাল মাইক্রোস্কোপি একটু লাইভ দেখানোর চেষ্টা করলাম। এরপর হচ্ছে মাইক্রোস্কোপি এক্সামিনেশান, এটা হচ্ছে কী কী দেখি, দেখার পর হচ্ছে স্পার্ম কনসেন্ট্রেশন, যা হচ্ছে স্বাভাবিক 15 মিলিয়ন পার ml বেশি থাকলে স্বাভাবিক। তা টোটাল স্পার্মে কত পাইছে সেটা। এরপর হচ্ছে অ্যাগ্লুটিনেশন, অর্থাৎ কোনো জমাট বাঁধা কিছু আছে কি না সেটা, এটা ক্ষেত্রে অ্যাবসেন্ট, যা স্বাভাবিক। তারপর মর্টিলিটি একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যা একটু অনেকে বুঝে না। সেটা হচ্ছে প্রোগ্রেসিভ মর্টিলিটি, অর্থাৎ মুভমেন্ট করছে স্পার্ম এবং সেই সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করছে, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ মর্টিলিটি, যা স্বাভাবিক হচ্ছে 32%-এর বেশি, এনার ক্ষেত্রে 36% মতো ছিল, যা স্বাভাবিক। তার নন প্রোগ্রেসিভ মর্টিলিটি, স্পার্মগুলো নড়াচড়া করছে এবং সেই সাথে কিন্তু স্থান পরিবর্তন করছে না, সেটা হচ্ছে নন প্রোগ্রেসিভ। আর হচ্ছে ইমমোটিলিটি বা নন মোটাইল, এটা হচ্ছে নড়ছেও না এবং স্থানও পরিবর্তন করছে, সেটা। প্রোগ্রেসিভ এবং নন প্রোগ্রেসিভ দুইটা মিলে যদি 40%-এর বেশি হয় সেক্ষেত্রে স্বাভাবিক। সুতরাং নন মোটাইল যদি 60%ও হয় সেক্ষেত্রেও কিন্তু স্বাভাবিক। সুতরাং এটা নিয়ে নন মোটাইল বেশি হলে এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। তারপর হচ্ছে মরফোলজি বা স্পার্মিওগ্রাম, নর্মাল ফর্ম হচ্ছে মোর দ্যান 4%, এনার ক্ষেত্রে 8% ছিল, যা স্বাভাবিক। আর অ্যাবনর্মাল ফর্ম হচ্ছে 92%। তারপরে স্পার্ম ভাইটালিটি, লাইফ স্পার্ম 70%, নর্মাল হচ্ছে মোর দ্যান 58%। এছাড়া আরও কিছু বিষয় দেখা হয়, যেটা সেগুলো হলো পাস সেল, ইপিথেল সেল, আরবিসি এবং ম্যাক্রোফেজ, এগুলো সবগুলোই স্বাভাবিকই আছে। সুতরাং সবগুলো বিষয় দেখা যায়, যেটা হচ্ছে নর্মোজোস্পার্মিয়া। ধন্যবাদ সবাইকে।